সুখ অমৃত পঞ্চম পর্ব। জাদ মান্তাসার হাত শক্ত করে ধরে বলিষ্ঠ কণ্ঠে সবার সামনে বলে, আমি মান্তাসাকে সজ্ঞানে বিয়ে করেছি। ও এখন আমার স্ত্রী, আমার দায়িত্ব, যেই দায়িত্বকে আমি অবহেলা করতে পারবো না। আপনারা কেউ যদি এই বিয়েটা মেনে না নেন তো আমার কিছু করার নেই। আমি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে গিয়ে আলাদা সংসার পাততেও রাজি আছি। এখন বাকিটা আপনাদের ওপর। মোহাম্মদ জাফর হতাশ হয়ে উঠলেন। জাইন প্রতিহিংসার জ্বলে উঠল। সে যেই মেয়েটাকে পছন্দ করলো সে কিনা তার ভাইয়ের বউ হলো। এটা মেনে নেওয়া বেশ কঠিন, কিন্তু জাইন এত সহজে সবটা মেনে নেওয়ার মানুষ নয়। সে জাদের ওপর প্রতিশোধ নিতেই বলল, আব্বু, তুমি তোমার ছোট ছেলের ইচ্ছা পূরণ করে দাও। ওকে ও স্ত্রীকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে বলো। হাফসার কাছেও যাদের প্রস্তাবটা মন্দ লাগে না। এমনিতেই এই মান্তাসা নামের মেয়েটাকে তার সহ্য হয় না, তাই এই মেয়েটার বিদায় হলে তারই লাভ। এজন্য সেও বলল, হ্যাঁ, জাইন ঠিকই বলছে, আপনি জাদকে বের করে দিন এই বাড়ি থেকে। মোহাম্মদ জাফর কিছু বলবে তার পূর্বেই সালমা বেগম বলে উঠলেন, যদি কেউ আমার ছেলেকে এবং তার নববিবাহিত স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তা করে তাহলে আমিও ওই বাড়ি থেকে বের হয়ে যাব। সালমা বেগমের এহেন কথায় সবাই তাজ্জব বনে গেলেন। তিনি সাধারণত পরিবারের কোনো বিষয়ে মাথা ঘামান না। 10 বছর আগে ঘটা এক সড়ক দুর্ঘটনায় তিনি হাঁটা চলার ক্ষমতা হারানোর পর থেকেই নিজেকে 4 দেওয়ালে বন্দি করে নিয়েছেন। আজ বহুদিন পর যেন সালমা বেগমের আসল রূপ দেখা গেল সবাই। মোহাম্মদ জাফর বললেন, আমার ছেলের কিছু অন্যায় করেছে তার মানে এই না তাকে আমি এই বাড়ি থেকে আলাদা করে দেব। জাদ এখানেই থাকবে, কিন্তু এই মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে মেনে নেব না। জাদ হেসে বলে, আমি মান্তাসাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট। আপনি মেনে নিন বা না নিন, সেটাতে আমার কিছুই যায় আসে না। এই কথা বলে জাদ সবার সামনে থেকে মান্তাসার হাত ধরে তাকে নিজের ঘরের দিকে নিয়ে যায়। মোহাম্মদ জাফর, জাইন এবং হাফসা রক্তিম চোখে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পানে। আজ রাতটা মান্তাসা ও জাদের দুজনের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। আজ তাদের বিবাহিত জীবনের প্রথম রাত। জাদ একাধারে তাকিয়ে আছে তার সুন্দরী বধূর দিকে। মান্তাসার রূপের ঝলকে তার পলক পড়ছে না। মান্তাসার গালে আলতো করে হাত বুলিয়ে জাদ বলে, আজ থেকে তুমি শুধু আমার, অতীতের কোনো ছায়া আমি তোমার উপর পড়তে দেব না। বলেই মান্তাসাকে নিজের কাছে টেনে নেয়, তার অধরে অধর ছোঁয়ায়। মান্তাসকে পরম আবেশের সাথে নিজের মধ্যে মিলিয়ে নেয়। আজকের রাতটা সাক্ষী হয় তাদের ভালোবাসার। নতুন প্রভাতের সাথে যেন নতুন এক মান্তাসার আগমন ঘটে। সে আর এখন এই বাড়ির আশ্রিতা নয়, বরং এই বাড়ির একজন বউ। তাই স্বাভাবিকভাবেই তার এখন অনেক মনোবল হয়েছে। প্রভাতে ঘুম থেকে উঠে গোসল সেরে নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়ে মান্তাসা। তারপর সকালে উঠে রুম থেকে বের হতে গিয়ে দেখতে পায় হাফসা বেগম উমায়রার ওপর চোটপাট করছে। উমায়রার গায়ে হাত তুলতে যাবে তার আগেই মান্তাসা গিয়ে হাফসার হাত ধরে ফেলল। হাফসা বেগম রাগে চোখে তাকাতেই মান্তাসা বলল, আমাকে চোখ রাঙাতে আসবেন না, আমি আপনার এই চোখ রাঙানোতে বিন্দু মাত্র ভয় পাই না। হাফসা বেগম দাঁত কটমট করে বললেন, একদিনে এত পাওয়ার বেড়ে গেল? জাদকে বিয়ে করে কি আকাশে উঠছ না রে? মান্তাসা হেসে বলল, ধরে নিন সেটাই, কিন্তু দ্বিতীয়বার যেন আপনাকে আর উমায়রা আপুর গায়ে হাত তোলার স্পর্ধা করতে না দেখি। না হলে কি করবে তুমি? মান্তাসা বলে, সেটাই করব যেটা হয়তো আপনি ভাবতেও পাচ্ছেন না। আমি কে তুমি চেনো? হতে পারে আপনি দুবাই রাজ পরিবারের একজন সদস্য, কিন্তু এই পরিচয়ের জন্য আপনি পার পেয়ে যাবেন না। এই বাড়িতে আমার এবং আপনার দুজনের মর্যাদাই একই।
এখানে আপনিও পুত্রবধূ এবং আমিও। হাফসা উমায়রাকে চোখ রাঙিয়ে বলে, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। তারপর মান্তাসার দিকে ঘুরে বলে, আর তোমার তো আমি এমন অবস্থা করব যে তোমার আমার পায়ের কাছে এসে পড়তে হবে। শুধু অপেক্ষা করতে থাকো নিজের ডাউনফলের জন্য। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল মোটেই ভালো হবে না। খুব আফসোস করতে হবে তোমায়, খুব। বলেই হাফসা বেগম হিসিয়ে চলে যায়। উমায়রা মান্তাসার কাছে এসে বলে, তুমি এভাবে হাফসা আপুকে খেপিয়ে দিতে গেলে কেন? উনি নিশ্চয়ই এবার তোমার সাথে খারাপ কিছু করতে চাইবেন। মান্তাসা উমায়রার উদ্দেশ্যে বলে, কতদিন আর এভাবে ভয় গুটিয়ে থাকবে উমায়রা আপু? ভয়কে জয় করতে হবে। কথাটা মনে রেখো, মানুষ হলো শক্তের ভক্ত এবং নরমের জম। উমায়রা বলল, তুমি বুঝতে পারছো না, হাফসা আপুর অনেক ক্ষমতা। আমিও দেখতে চাই কত ক্ষমতা ওনার এবং উনি কি করতে পারেন। উমায়রা একটা দীর্ঘশ্বাস ফেলে। দূর থেকে জাদ সব ঘটনায় পর্যবেক্ষণ করে। নিজের স্ত্রীর এই রূপই তো দেখতে চেয়েছিল সে। অবশেষে তেমনটাই হলো। মান্তাসা নিজের প্রতিবাদ শুরু করে দিয়েছে। এভাবেই মান্তাসার হাত ধরে হয়তো হাফসা বেগমের একক আধিপত্যের পতন ঘটবে। এদিকে হাফসা বেগম কিছুটা দূরে চলে এসে বলেন, আমাকে তুমি চেনো না মান্তাসা। তোমার মতো কত মান্তাসা এলো আর গেল। তোমার সাথে কি ঘটবে সেটা তুমি জানো না। হাফসা, লেজে পা দিয়েছ তাই না? যত পারো উড়ে নাও। খুব শীঘ্রই তোমার ডানা ছাটার ব্যবস্থা করছি। আবু সুফিয়ান পা রাখল দুবাইয়ের মাটিতে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই সে গা জ্বালানো হাসি দিয়ে বলল, আমি এসে গেছি মান্তাসা। তোমার পালানোর সব রাস্তা এখন বন্ধ। এবার তোমাকে আমি এমনভাবে নিজের খাঁচায় বন্ধ করব যে তুমি আর পালানোর পথ খুঁজে পাবে না। বলেই সে একটা মার্সিডিজে উঠে বসে। সুফিয়ানের গন্তব্য এখন জাফর প্যালেস। সুফিয়ান সিজ বাজাতে বাজাতে বলে, আজকে অনেক দিন পর তোমার মুখোমুখি হব জাফর। তোমার আমার সাথে শত্রুতা করার মানসিকতা এখনও গেল না, তাই আমার চিড়িয়াকে নিজের খাঁচায় আশ্রয় দিয়ে রাখলে। তুমি হয়তো ভুলে গেছো, যেটা আমার সেটাকে আমি নিজের করে রাখতে পছন্দ করি। তোমার সব রহস্য আমি জানি। তাই তোমাকে এবার নিজের ভালোর জন্য হলেও মান্তাসাকে আমার হাতে তুলে দিতে হবে। তারপর আমি মান্তাসাকে সম্পূর্ণরূপে নিজের করে নেব, আর কেউ আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই সুফিয়ান জাফর প্যালেসের সামনে এসে উপস্থিত হলো। গাড়ি থেকে নেমে বিদঘুটে হেসে বলল, আম কামিং সুইটহার্ট। বলেই সামনে এগিয়ে গেল, কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর উমায়রা এসে দরজা খুলে দেয়। নিজের চোখের সামনে এক অচেনা ব্যক্তিকে দেখে বলে, কে আপনি? মোহাম্মদ জাফর আছেন? জি, উনি আমার শ্বশুর হন। কিন্তু আপনি কে? ওনাকে গিয়ে বলুন ওনার ঘনিষ্ঠ বন্ধুর আবু তাইবের ছেলে আবু সুফিয়ান এসেছে। এটুকু বলাই যথেষ্ট হবে। উমায়রা আবু সুফিয়ানকে চেনে না, তার নামও জানে না। এই জন্যই সে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং ভদ্রতার সহিত বলল, আপনি ভেতরে আসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। সুফিয়ান বাড়ির ভেতরে ঢুকে চারিদিকে চোখ বুলাতে থাকে। উমায়রা মোহাম্মদ জাফরকে ডাকতে চলে যায়। হঠাৎ করে পেছন থেকে কেউ বলে ওঠে, তুমি? আবু সুফিয়ান পেছনে তাকিয়ে সালামা বেগমকে দেখে হেসে বলে, আসসালাম আলাইকুম আন্টি, অনেক দিন পর আবার দেখা হলো। সালমা বেগমের চেহারায় ভয় এসে ধরা দিল। মনে পড়ল সেই অতীতের কিছু বিষাক্ত স্মৃতি। এই আবু সুফিয়ানের বাবা আবু তাইবের জন্যই আজ সে হাঁটা চলার ক্ষমতা হারিয়েছে। আজ এতগুলো দিন পর আবু সুফিয়ানকে নিজের চোখের সামনে দেখে সেই পুরাতন ক্ষত যেন তাজা হয়ে উঠল। এর মধ্যে মোহাম্মদ জাফরও এখানে উপস্থিত হলো। সুফিয়ান তাকে দেখা মাত্রই কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, আমি চলে এসেছি আঙ্কেল, আপনার কাল হয়ে। এতদিন সব কিছু আপনার ইচ্ছেতে হয়েছে, এবার সব কিছু হবে আমার ইচ্ছায়। সুফিয়ানকে দেখে মোহাম্মদ জাফর ভীত হয়ে পড়লেও সে ভয় সহসা প্রকাশ করতে চাইলেন না। তাই তো ভয়কে দূরে ঠেলে মৃদু হেসে বললেন,
তুমি আসায় আমি অনেক খুশি হয়েছি। আজ কতদিন পর তুমি এলে। সুফিয়ান মোহাম্মদ জাফরের কানে ফিসফিস করে বলে, আমি এবার এমনি এমনি আসিনি, কিছু উদ্দেশ্য নিয়ে এসেছি, যেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না আঙ্কেল? মোহাম্মদ জাফর উত্তরে কি বলবেন ভেবে পেলেন না। এর মাঝেই সালমা বেগম বলে উঠলেন, তুমি কেন এসেছো এখানে? আবু সুফিয়ান খানিক হেসে বলল, ভয় পাবেন না আন্টি, আমি এখানে থাকতে আসিনি। এখানে আমি এসেছি যা একান্তই আমার, তা ফিরিয়ে নিয়ে যেতে। মানে কি বলতে চাইছো তুমি? সুফিয়ান আর কথা না বাড়িয়ে সরাসরি বলে, মান্তাসাকে চেনেন নিশ্চয়ই, আমি ওকে ফিরিয়ে নিতে এসেছি। ও সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, মাঝখান থেকে ও পালিয়ে এসে আমার সব পরিকল্পনা ভেস্তে দিল। এখন আমি শুধু ওকে ফেরত চাই, আর কিছুই না। উমায়রা কেঁপে ওঠে সুফিয়ানের কথা শুনে, বিড়বিড় করে বলে, তাহলে এই সেই লোক যার হাত থেকে মান্তাসা এখানে পালিয়ে এসেছে? সালমা বেগম বলে ওঠেন, তোমার সেই ইচ্ছা আর কোনো ক্রমেই পূরণ হবার নয়, কারণ ওই মেয়েটা এখন আমাদের বাড়ির বউ, তাই ওকে আমরা সবাই মিলে রক্ষা করব। সালমা বেগমের কথা যেন আবু সুফিয়ানের ওপর বজ্রপাতের আঘাত হয়ে নামল। সে চিৎকার করে বলে উঠল, এমনটা হতে পারে না। এমন সময় জাদ মান্তাসাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, কিন্তু এমনটাই হয়েছে। মান্তাসার পাশে অন্য একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে সুফিয়ানের হুঁশ উড়ে গেল। সে ক্রোধের সহিত তাকিয়ে থাকল। জাদ নিচে নেমে মান্তাসার হাত শক্ত করে ধরে বলল, আমার স্ত্রীর দিকে অন্য কারোর নজর আমি বরদাস্ত করব না। তাই ভালো হবে যদি আপনি নিজের নজর ঝুঁকিয়ে চলেন। মিস্টার আবু সুফিয়ান, তুমি কি আমায় থ্রেট দিচ্ছ? আবু সুফিয়ানের গম্ভীর স্বর। জাদ হেসে বলেন, ধরে নিন তাই। আবু সুফিয়ান এবার মোহাম্মদ জাফরের দিকে তাকিয়ে বলে, কাজটা তুমি ভালো করলে না আঙ্কাল। প্রথমত আমি ভেবেছিলাম তুমি শুধু এই মেয়েটাকে আশ্রয় দিয়েছ, তাই তোমার সাথে আলোচনা করে সব মিটমাট করে নেব, কিন্তু এখন তো দেখছি তুমি বেশ ভালোই গেমস খেলছ। এই মেয়েকে নিজের পুত্রবধূ বানিয়ে নিয়েছ। বেশ বেশ, এটাকে আমি শত্রুতা হিসেবেই নিলাম। মনে করলাম তুমি এভাবে আমার সাথে চূড়ান্ত শত্রুতার সূত্রপাত করলে, এর ফল ভালো হবে না। আবু সুফিয়ান নিজের শত্রুতা বেশ ভালোভাবেই পালন করে, আর তোমার থেকে ভালো সেটা কেউ জানে না। বলেই সে ফিরে জাদের দিকে তাকিয়ে বলে, আমার যখন যা পছন্দ হয় ঠিক তখন থেকেই সেটা নিতান্তই আমার। আজ অবধি কেউ আমার পছন্দের কিছু কেড়ে নেওয়ার দুঃসাহস দেখায়নি যেটা তুমি দেখালে। এর ফল মোটেই ভালো হবে না। তুমি সাফল্যে যে পা দিয়েছ, ছোবল তো তোমায় খেতেই হবে। আর আমার যা পছন্দ সেটাকেও আমি আবার নিজের করে নেব। বলেই মান্তাসার দিকে ফিরে বিদঘুটে হাসি দিয়ে বলল, ওড়ার সুযোগ যখন পেয়েছ যত ইচ্ছা উড়ে নাও, আর বেশি দিন এই সুযোগ পাবে না। আমার কথা মিলিয়ে নিও, খুব শীঘ্রই তোমাকে আবারও আমার খাঁচায় বন্দি হয়ে জীবন পার করতে হবে। বলেই আবু সুফিয়ান যাওয়ার জন্য পা বাড়ায়। মান্তাসা ভয়ে একদম মিলিয়ে যায়। জাদের হাত শক্ত করে ধরে। জাদ মান্তাসাকে অভয় বাণী দিয়ে বলে, একদম ভয় পেও না তুমি, আমি আছি তোমার পাশে। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ এই শয়তানটা তোমার গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না। মান্তাসা যেন অনেকটাই স্বস্তি পায়। জাদ মান্তাসাকে ছেড়ে ক্ষোভ নিয়ে সুফিয়ানের দিকে এগিয়ে যেতে যাচ্ছিল। তখনই সুফিয়ান দু একজন তাগড়া বডিগার্ড এসে তার সম্মুখীন হয়, যার ফলে জাদ আর এগোতে পারে না। সুফিয়ান পেছন ফিরে তাকিয়ে ফিচেল হেসে বলে, আমার সাথে পাঙ্গা নিয়ে ঠিক করলে না। দেখি তোমার এই সাহস দিয়ে কত দূর কী করতে পারো। আজ তোমার সামনে দাঁড়িয়ে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে তোমার স্ত্রীকে আমি নিজের কাছে বন্দিনী করে রাখবো, আর তুমি কিছুই করতে পারবে না। বলেই সুফিয়ান বিদায় নেয়। জাদ ক্ষোভ নিয়ে মোহাম্মদ জাফরের মুখোমুখি হয়ে বলে, ওই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আপনার ছেলের বউকে এভাবে অপমান করলো, আপনার ছেলেকে এইভাবে থ্রেট দিয়ে গেল, অথচ আপনি কিছু না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। কেমন বাবা আপনি? মোহাম্মদ জাফর চূড়ান্ত ক্রোধ নিয়ে বলল,
একদম আমার উপর চোখ রাঙাবে না। বিপদ তুমি নিজেই নিজের কাছে টেনে নিয়েছো। তুমি চেনো এই আবু সুফিয়ানকে? তার সাথে চ্যালেঞ্জ নেওয়ার ফল কি হতে পারে? কে এই আবু সুফিয়ান যাকে আমাদের এত ভয় পেয়ে চলতে হবে? ও হলো আন্ডারওয়ার্ল্ডের কিং, মাফিয়া সমাজের অন্যতম ভয়ানক সদস্য, যার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। গোটা বিশ্বে ওর মাফিয়াগিরি সাম্রাজ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। ও চাইলে তোমার মতো হাজার হাজার ব্যবসায়ীকে তুড়ি মেরে নিজের ইশারায় নাচাতে পারে। মান্তাসা তাজ্জব বনে যায় মোহাম্মদ জাফরের কথা শুনে। জীবনে আর কত সত্যের সম্মুখীন হতে হবে তাকে। আজ যে সত্য সে জানল তা তার জন্য ছিল অনেক ভয়ানক। এই লোকটা এত ক্ষমতাশালী সেটা মান্তাসা বুঝে উঠতে পারেনি। তাহলে কি এই লোকের হাত থেকে সে রক্ষা পাবে না? এইসব ভেবেই সে দৌড়ে নিজের ঘরের দিকে গেল। জাত সেটা দেখে মান্তাসার পেছনে দৌড় নিল। মান্তাসা নিজেরা জাদের রুমে এসে কাঁদতে লাগলো। জাদ মান্তাসার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মান্তাসা কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনে সুখ এত ক্ষণস্থায়ী কেন? সুখ কি আমার জীবনে অমৃতের মতো অমর হয়ে ধরা দিতে পারে না? আমার জীবনে কি কখনো আর আলোর মুখ দেখব না? এভাবে কি আমাকে এই কষ্টে জীবনের সাথে মানিয়ে নিয়ে চলতে হবে? জাদ মান্তাসাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, তুমি একদম ভয় পাবে না। ওই সুফিয়ান যতই শক্তিশালী হোক না কেন, আমার বুক থেকে তোমায় আলাদা করবে এমন ক্ষমতা ওর নেই। তুমি শুধু আমার, শুধু আমার। গোটা বিশ্বে এমন কোনো শক্তি নেই যে আমার কলিজাকে আমার থেকে আলাদা করবে। মান্তাসা যাদের কথাই ভরসা পায়, যাদের বুকে যেন নিজের নিরাপদ আশ্রয় খুঁজে পায়। জাদকে জড়িয়ে ধরে বলে, আপনি এইভাবে আমাকে নিজের কাছে জড়িয়ে রাখুন সব সময়। আমি কখনো আপনার থেকে দূরে যেতে চাই না। আপনার মাঝেই যে আমি নিজের সুখ, নিজের ভালো থাকাকে খুঁজে পেয়েছি, সেটাকে আর কোনো মূল্যে হারাতে চাই না। তুমি আর কিছু হারাবে না মান্তাসা, এটা আমি তোমায় কথা দিচ্ছি। বলেই মান্তাসার কপালে চুমু খায়। নিজের কক্ষে বসে হাফসা বেগম কিছু হিসেব মেলাচ্ছে। আজ সকালে সে কিছু জরুরি কাজের জন্য দুবাই রাজমহলে গিয়েছিল। ফিরে এসে নিজের অনুগত কর্মচারীদের মাধ্যমে সব খবর পেয়েছে। সব শুনে সে বেশ খুশিই হয়েছে। এমনিতেই ওই মান্তাসা নামক মেয়েটার বাড়বাড়ান্ত তার সহ্য হচ্ছিল না। মেয়েটা করা ব্যবহারের থেকে স্পষ্ট বিদ্রোহের আভাস পাওয়া যায়। হাফসা বেগমের এই বাড়িতে এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য যেন এই মেয়েটা এসেছে চির ধরানোর জন্য। হাফসা বেগম তাই যে কোনো মূল্যে চায় এই মান্তাসা নামক পথের কাঁটাকে উপড়ে ফেলতে। আর এখন আর উপায়ও সে পেয়ে গেছে। হাফসা বেগম একটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, এই আবু সুফিয়ান নামক লোকটাই হবে এখন আমার দুর্বৃত্তাস। তাকে দিয়ে এই মান্তাসা নামক আপদটাকে উপড়ে ফেলতে হবে, না হলে এই মেয়ে আমার পথের কাঁটা হয়ে থাকবে। আর হাফসা আর যাই হোক, নিজের পথের কাঁটাকে কোনো মূল্যেই সহ্য করতে পারে না। হাফসা এমন ভাবনা করেই সিদ্ধান্ত নেয়, তার লোকের দ্বারা খোঁজ লাগিয়ে সুফিয়ানের সাথে যোগাযোগ করে। তারপর তার সাথে মিলে এই মান্তাসাকে দূর করার বন্দোবস্ত করবে। হাফসা বেগম এর এমন ভাবনার মাঝেই হঠাৎ তার ঘরে একজন কর্মচারী ছুটে আসে। তাকে আসতে দেখে হাফসা বেগম রাগান্বিত হয়ে বলে, এভাবে বলা নেই কওয়া নেই, তুমি কোন সাহসে আমার কক্ষে এলে? মার্জনা করবেন বেগম সাহেবা, কিন্তু আমাকে যে এখানে আসতেই হতো। আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়া আছে। কি খবর? উমায়রা বেগম হঠাৎ করেই জ্ঞান হারিয়ে পড়েছে। তাকে তার কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। হাফসা বেগম দ্বিগুণ রেগে বলে, তুই আমাকে এই ফালতু খবর দিতে এসেছিস? ওই উমায়রা জাহান্নামে যাক, তবুও আমার কিছু যায় আসে না। আসলে সেটা না, আপনার শ্বশুরমশাই আপনাকে ডেকে পাঠিয়েছে। সবাই উমায়রা বেগমের কক্ষেই আছে, শুধু আপনিই নেই। হাফসা বেগম কোনো রকমে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে বলে, ঠিক আছে, তুই যা, আমি আসছি। কর্মচারী বেরিয়ে যেতেই হাফসা বেগম
একটা শোপিস তুলে নিয়ে আছাড়ে ফেলে বলে, যত সব নাটক, বলেই সে রওনা দেয়। উদ্দেশ্য উমায়রার কক্ষে যাওয়া। উমায়রার কক্ষে গিয়ে হাফসা বেগম দেখতে পায় উমায়রাকে তার কক্ষে শায়িত করে রাখা হয়েছে এবং তার শিয়রের কাছে বসে আসছে মান্তাসা। দৃশ্যটা দেখেই তার গা জ্বলে গেল। এত আদিক্ষেতা তার একদম সহ্য হয় না। একটু দূরেই দাঁড়িয়ে আছে জাইন। তার চোখ মুখেও বিরক্তের ছাপ স্পষ্ট। এটা দেখে হাফসা পৈশাচিক আনন্দ পায়। তার কাছে এই জিনিসটা ভালো লাগে যে তার স্বামী যেমন তাকে খুব একটা পছন্দ করে না, তেমনি উমায়রাকেও করে না। আর হাফসা তো এটাই চায়, যেন তার স্বামীর চোখে তার জন্য ভালোবাসা না থাকলেও আর অন্য কারোর জন্য ভালোবাসা না থাকে। এই জন্যই তো সে চায়নি তার স্বামীর জীবনে কখনো এমন কেউ আসুক যে তার সব ভালোবাসা পায়। হাফসার এমন ভাবনার মাঝেই ডাক্তার এসে হাজির হলেন সেখানে। ডাক্তার এসে উমায়রাকে দেখতে লাগলো। উমায়রা কিছু পরীক্ষা নিরীক্ষা করলো। মোহাম্মদ জাফর বললেন, কি দেখছেন ডাক্তার? সব কিছু ঠিক আছে তো? ঠিক আছে মানে? আপনি আগে বলুন মিষ্টি কোথায়? জাইন অবাক হয়ে বলল, আপনি হঠাৎ মিষ্টির খোঁজ করছেন কেন ডাক্তার? ডাক্তার হেসে বললেন, উমায়রা মা হতে চলেছেন। জাইন বিস্ময়ের চোখে তাকালো। সে বাবা হতে চলেছে। এ যেন এক অদ্ভুত অনুভূতি। উমায়রাও ততক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে। এত খুশির খবর শুনে তার চেহারাতেও আলোর ঝলক দেখা দেয়। পাশে বসে থাকা মান্তাসা মৃদু হেসে বলে, তোমাকে অনেক অভিনন্দন আপু। তুমি এক নতুন প্রাণের সাক্ষী হতে চলেছ, যে তোমার মাঝে বেড়ে উঠছে। মোহাম্মদ জাফর বললেন, এ তো অনেক খুশির খবর। জাইন, তোমাকে অভিনন্দন। সালমা বেগম, হোসেনেরা বেগম তারা সবাই ছিল সেখানে। হোসেনেরা বেগম এগিয়ে এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরলেন। সালমা বেগম মোহাম্মদ জাফরকে উদ্দেশ্য করে বললেন, তুমি দ্রুতই কর্মচারীদের খবর দাও, তারা যেন অনাথ আশ্রমের খাওয়ানোর ব্যবস্থা করে আর উট কুরবানি করার ব্যবস্থা করে। এত খুশির খবর, আমাদের বংশধর আসতে চলেছে। এত জনের খুশির মাঝেও একজনের মনের মাঝে জ্বলে উঠল প্রতিহিংসার আগুন। হাফসা এটা মেনে নিতে পারছে না যে উমায়রা জাইনের সন্তানের মা হতে চলেছে। এবার জাইনের দিকে তাকালো হাফসা। যে জাইন এতক্ষণ বিরক্ত ভরা দৃষ্টিতে উমায়রার দিকে তাকিয়েছিল, সে কিনা এখন হাসি মুখে নিয়ে তাকিয়ে। দেখেই বোঝা যাচ্ছে বাবা হওয়ার খবর সে কতটাই না খুশি। হাফসা আর কিছু ভাবতে পারল না। চূড়ান্ত ক্ষোভ নিয়ে সে কক্ষ থেকে বেরিয়ে এলো। নিজের কক্ষে এসে দরজা বন্ধ করে বলল, আমি এটা কিছুতেই হতে দেব না। আমার একক আধিপত্যে এভাবে ধস নামতে পারে না। এই উমায়রার বাচ্চা হলে তো সবাই ওকেই মাথায় তুলে নাচবে, আর এদিকে তো আমি কখনো মা হতে পারবো না। এই সত্যটা জেনেই তো আমার শ্বশুরমশাই জাইনের দ্বিতীয় বিয়ে দিয়েছিলেন, যদিও তিনি আমায় কথা দিয়েছিলেন যে এই সংসারে আমার কৃতিত্ব বজায় থাকবে, কিন্তু এখন তো সেটা মনে হচ্ছে না। যদি এমন হয় তো আমি ওই উমায়রার সন্তানকে এই পৃথিবীর আলো দেখতে দেব না, কিছুতেই না, বলেই ক্ষোভে ফুঁসতে থাকে। জাদ আজ বাড়িতে ফিরে আসতেই মান্তাসা তাকে খুশির খবরটা শুনিয়ে দেয়। উমায়রা কত খুশি এই নিয়ে তখন থেকে গল্প করে যাচ্ছে। জাদ এসব শুনে মুচকি হেসে বলে, তোমার আনন্দ দেখে তো মনে হচ্ছে যে উমায়রা ভাবি নয়, তুমিই বাচ্চার মা হতে চলেছ। ধুর, আপনি যে কি বলেন না। মা না হলেও আমি তো খালা হতে চলেছি, কিংবা চাচি। যাই হোক, মোদ্দা কথা, এই বাড়িতে নতুন একটা প্রাণ আসতে চলেছে। সবাই কত খুশি, আমিও অনেক খুশি। এক সময় তুমিও আমাকে এইরকম একটা সুখবর দিয়ে খুশি করে দিও। মান্তাসা লজ্জা পেয়ে বলল, ধ্যাত, আপনি যে কি বলেন না। বলেই উঠে যেতে নিলে জাদ মান্তাসাকে কাছে টেনে নিয়ে বলে, সবসময় এত পালিয়ে বেড়াও কেন? একটু ভালোবাসার সুযোগ তো দেবে। হাফসা বেগম বিচলিত হয়ে পুরো ঘরময় পায়চারি করতে থাকে। উমায়রার খবরটা শোনার পর থেকে তার মন
ক্ষিপ্ত হয়ে আছে। হঠাৎ কিছু একটা মনে করে সে উমায়রার কক্ষের দিকে পা বাড়ায়। উমায়রার কক্ষের দিকে চোখ পড়তেই তার মাথায় রাগ উঠে যায়। জাইন নিজের হাতে উমায়রাকে খাইয়ে দিচ্ছে। এদিকে উমায়রাও নিজেও আপ্লুত। অনাগত সন্তানের জন্য হলেও জাইন তাকে এত গুরুত্ব দিচ্ছে। একদিনেই কত খেয়াল রাখতে শুরু করে দিয়েছে। হাফসা রুমের পর্দা টেনে ধরে বলে, যত আহ্লাদ করার করে নাও, পরে এই সুযোগ আর নাও হতে পারে। বলেই ত্রস্ত পায়ে স্থান ত্যাগ করে। তার মাথায় এখন কি দুষ্টু বুদ্ধি খেলে যাচ্ছে। উমায়রা মা হতে চলেছে এই খবরটা জানার পর থেকেই জাইন তাকে চোখে হারাচ্ছে। উমায়রার বিন্দুমাত্র অযত্ন হতে দিচ্ছে না। জাইনের থেকে এমন যত্ন আত্তি পেয়ে উমায়রা খুশিতে আটখানা হয়ে গেছে। তার ভীষণ ভালো লাগছে জাইনের সান্নিধ্য পেয়ে। বিয়ের পর থেকে জাইনের থেকে যে কাঙ্ক্ষিত ভালোবাসা এবং সম্মান পায়নি, সেটা যেন সে এখন পাচ্ছে। জাইন আজ অনেক রাত জেগে উমায়রার পাশে বসে আছে। উমায়রা জাইনের উদ্দেশ্যে বলে, আপনি এখনও জেগে আছেন কেন? ঘুমিয়ে পড়ুন, আমার কিছু দরকার লাগলে আমি চেয়ে নেব। জাইন বলে, তুমি না ঘুমানো পর্যন্ত আমি ঘুমোবো না। যদি কোনো অসুবিধা হয়, আমি চাই না আমার অনাগত সন্তানের মা কোনো কারণে কষ্ট পাক। উমায়রার শরীরে শীতল স্রোত বয়ে যায় জাইনের এই কথা শুনে। আজ তার নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে। জাইন উমায়রাকে খুশি হতে দেখে নিজেও মুচকি হাসে। বাবা হওয়ার খবর পাওয়ার পর থেকে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। জাইন উমায়রার উদ্দেশ্যে বলে, তুমি তো তখন সেভাবে কিছুই খেলে না। রাতে তোমার খিদে লাগতে পারে, তাই আমি তোমার খাবার আনতে বলছি আমাদের কক্ষে। তুমি একটু বিশ্রাম নাও। আচ্ছা। জাইন মহলের এক নারী কর্মচারীকে ডেকে খাবার আনতে বলে। দূর থেকে এই দৃশ্য দেখে দেয় হাফসা। থেকে থেকে তার রাগ বাড়ছে উমায়রার প্রতি। তাই এবার সে বলে উঠল, এই খাওয়াই তোমার শেষ খাওয়া হবে। নারী কর্মচারীটা খাবার নিতে যাচ্ছিল, তখন হাফসা তার পথ আটকে বলে, কোথায় যাচ্ছ তুমি? উমায়রা বেগমের জন্য খাবার আনতে। হাফসা বেগম নারী কর্মচারীটির গলা চেপে ধরে বলে, আমি জানি তোর মা অসুস্থ এবং বোন এখনও অনেক ছোট। তোর মা বোনের ঠিকানাও আমি জানি। যদি তুই চাস ওদের কোনো ক্ষতি না হোক, তাহলে আমি যা বলছি তাই করতে হবে। বুঝতে পারছিস? জি, আপনি যা বলবেন আমি তাই করব। হাফসা বেগম একটা শিশি ভর্তি বস্তু নারী কর্মচারীটার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা উমায়রার খাবার সাথে মিশিয়ে দিবি। অতঃপর খাবার দিয়ে চেষ্টা করবি এই বাড়ি থেকে পালানোর। আর হ্যাঁ, ধরা পড়ে গেলে ভুলেও আমার নাম বলবি না, না হলে তোর মা বোনের মৃত্যু অনিবার্য। বুঝলি আমি কি বললাম? জি বেগম। এখন যা আমার সামনে থেকে। নারী কর্মচারী চলে যেতে হাফসা বেগম পাগলের মতো হাসতে শুরু করলো, যেন তার খুব অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। নিজের আধিপত্য বিস্তারের পথে দাঁড়ানো সবাইকে সে নিজের কাঁটা হিসেবে বিবেচনা করবে এবং তাদের উপরে ফেলতে নিজের সর্বশক্তি প্রয়োগ করবে। নারী কর্মচারীটি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে খাবার নিয়ে উমায়রার কক্ষে এসে উপস্থিত হয়। জাইন তাকে দেখে জিজ্ঞেস করে, খাবার নিয়ে এসেছো? নারী কর্মচারীটি ভয়ে ভয়ে জবাব দেয়, জি। দাও তাহলে আমায়, আমি নিজের হাতে উমায়রাকে খাইয়ে দেব। উমায়রা ভীষণ খুশি হয় জাইনের এই কথা শুনে। জাইন খাবারটা হাতে তুলে নিতেই নারী কর্মচারী দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যায়। এখনই তাকে পালাতে হবে। জাইন উমায়রাকে খাবারটা খাইয়ে দিতে যাবে, তার আগে মানতাসা এসে খাবারটা ছুঁড়ে ফেলে দেয়। আচমকা এমন ঘটনায় জাইন ও উমায়রা দুজনেই হতবাক হয়ে যায়। মানতাসা ভীষণ হাঁপাচ্ছিল। জাইন রেগে বলে, এটা কি হলো? উমায়রা দেখতে পায় মেঝেতে পড়ে যাওয়া খাবারটা তার পোষা বেড়াল খেয়ে নিল এবং সাথে সাথেই সেই বিড়ালটা কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই ভয়ানক দৃশ্য দেখে উমায়রা চেঁচিয়ে উঠল। জাইন উমায়রার কাছে এসে বলল, কি হয়েছে তোমার? উমায়রা বিড়ালটার দিকে ইশারা করল। জাইনও সেই দিকে তাকাতেই অবাক হয়ে গেল।
মান্তাসা বলতে লাগলো। আমি দূর থেকেই দেখেছি ওই মেয়েটাকে এই কক্ষে প্রবেশের আগে খাবারে কিছু একটা মেশাতে। তখনই আমি দৌড়ে চলে আসি এখানে। জাইন বলে ওঠে, কে আমাদের এত বড় ক্ষতি করতে চায়? আমাকে জানতে হবে। ওই মেয়েটা মনে হয় বেশি দূরে যেতে পারেনি। আমি দেখছি, তুমি উমায়রার পাশে থাকো। এই বলে জাইন দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। এদিকে নরম মনের উমায়রা কান্না শুরু করে দেয়। মান্তাসা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না আপু, কিছু হয়নি। উমায়রা কান্না মিশ্রিত স্বরে বলল, আমার অনাগত সন্তান যে এখনও পৃথিবীর আলোই দেখেনি, তার সাথে কার এত শত্রুতা? কেউ কেন তার ক্ষতি করতে চায়? মান্তাসা বলে, আমি বোধহয় ব্যাপারটা আন্দাজ করতে পেরেছি যে কে এমনটা করছে, কিন্তু প্রমাণ ছাড়া আমি কিছুই বলতে চাই না। উমায়রা মান্তাসার কথা শুনে আঁতকে উঠল। এমন কে থাকতে পারে? এদিকে মহিলা কর্মচারীটা বেশি দূর পালাতে পারেনি। তার আগেই জাইন সিকিউরিটি গার্ডের মাধ্যমে তাকে ধরে ফেলে। তাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু হাফসার দেখানো ভয়ের জন্য সে মুখ খোলে না। অনেকক্ষণ চুপ থাকার পর বানিয়ে বানিয়ে বলে, তাকে একটা মুখোশ পরা লোক অনেক টাকার বিনিময়ে এমনটা করতে বলেছিল। সবাই এই কথাটা মেনে নিলেও মান্তাসার মনে খটকা থেকেই যায়। এদিকে এই ঘটনার পর মোহাম্মদ জাফর বাড়ির নিরাপত্তা অনেক বাড়িয়ে দেয়। উমায়রার আশেপাশেও কড়াকড়ি করা হয়, যা হাফসার মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। এই ঘটনার কয়েকদিন পরে মুখোমুখি দাঁড়িয়ে হাফসা বেগম আর মান্তাসা। হাফসা বেগম মান্তাসাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই মান্তাসা বলে ওঠে, আপনি সেদিন উমায়রা আপুকে বিষ খাইয়ে মারার প্ল্যান করেছিলেন, তাই না? হাফসা রেগে বলে, এসব কি বলছো তুমি? কি প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ ছাড়া তুমি আমার নামে এমন মিথ্যা অভিযোগ আনতে পারো না। মান্তাসা দৃঢ় কণ্ঠে বলে, এই বাড়িতে উমায়রা আপুর ক্ষতি করার মতো আপনি ছাড়া আর কেউ নেই। উমায়রা আপুর বাচ্চা হওয়ার খবরটা পাওয়ার পর যে আপনার মুখ কালো হয়ে গিয়েছিল, এটাও আমি খেয়াল করেছি। তবে প্রমাণ নেই, এজন্যই আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছি না। তবে একটা কথা মনে রাখবেন, দ্বিতীয়বার আর এই ভুল করার চেষ্টা করবেন না। এরপর কিন্তু আমি উমায়রা আপুর সামনে ঢাল হয়ে দাঁড়াবো, কথাটা মাথায় রাখবেন। বলেই মান্তাসা চলে যায়। হাফসা বেগম সেদিকে তাকিয়ে বলে, এই মেয়ের খুব বার বেড়েছে, এরও একটা ব্যবস্থা আমায় করতে হবে। জাদ ল্যাপটপে কি যেন জরুরি কাজ করছে, আর এদিকে মান্তাসা জাদের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। জাদ আর চোখে ব্যাপারটা খেয়াল করেও কিছু বলল না। নিজের জরুরি কাজ শেষ করে মান্তাসার দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে যায়। সাথে সাথেই মান্তাসা চোখ ফিরিয়ে নেয়। জাদ হালকা হেসে বলে, এভাবে লুকিয়ে লুকিয়ে আমায় দেখতে হবে না, আমি তো পুরোপুরি তোমারই। যখন দেখতে ইচ্ছা হবে আমায় বলবে, আমি তোমার সামনে এসে দাঁড়াবো। আপনি যে কি বলেন না, প্রথম দিন দেখে আপনায় কত গম্ভীর ভেবেছিলাম, আর এখন আপনার এই কোন রূপের সাক্ষী হচ্ছি। জাদ মান্তাসাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, গম্ভীর আমি বাইরের মানুষের কাছে, কিন্তু নিজের স্ত্রীর কাছে কিসের গাম্ভীর্য? তোমার কাছে আমি একদম খোলা বইয়ের মতো। বলেই আরক্তি মেশানো চোখে তাকায় মান্তাসার দিকে। মান্তাসাকে একদম নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। অতঃপর আরও কাছে এসে ভালোবাসায় মাতিয়ে তোলে মান্তাসাকে। ভালোবাসা মেশানো কিছু মুহূর্ত পার করার পর মান্তাসার কপালে হালকা করে চুমু খায়। মান্তাসাকে নিজের বুকের কাছে আরও শক্ত করে জড়িয়ে ধরে। মান্তাসা জাদের উদ্দেশ্যে বলে, আমার আজকাল অনেক ভয় লাগে, জানেন আপনি? জাদ জিজ্ঞেস করে, ভয় কেন? মান্তাসা দীর্ঘশ্বাস ফেলে বলে, কেন জানি, আমার মনে হয় আমার কপালে কি এত সুখ সইবে? কোনো বিপদ নেমে আসবে না তো আবার? জাদ বলে, যখনই কোনো বিপদ তোমার ওপর ঘনিয়ে আসবে তখন আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমাকে এড়িয়ে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মান্তাসা মুচকি হাসে। সে জাদের মধ্যেই নিজের খুশি খুঁজে নিয়েছে। এখন জাদকে ঘিরেই বাকি জীবনটা খুশি খুশি কাটাতে চায়। মান্তাসার এই চাওয়া কি সত্যিই পূরণ হবে, নাকি এই চাওয়া আজীবন অপূর্ণই থেকে যাবে? 8 মাস পর
চোখের পলক দেখতে দেখতে যেন অনেকটা সময় পেরিয়ে গেল। দীর্ঘ 8টি মাস পেরিয়ে গেল। এই 8 মাস ছিল অনেক স্বস্তি আর শান্তির। মান্তাসা যাদের সাথে নিজের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় কাটিয়েছে এই 8 মাসে। উমায়রার ওপরও এই 8 মাসে বিপদের কালো মেঘ ঘনিয়ে আসেনি। জাইনের সাথে তার সম্পর্ক এখন অনেক গভীর। এত কিছুর মাঝে হাফসাও যেন এই 8 মাস অনেকটাই নীরব। মান্তাসা তো ভেবেই ছিল হাফসা আবারও কোনো চক্রান্ত করবে উমায়রা এবং তার সন্তানের ক্ষতি করার জন্য, কিন্তু এমন কিছুই হয়নি। তবুও মান্তাসা কেন জানি নিশ্চিত হতে পারে না। তার মনে হয় হাফসার এই নীরবতা বড় কোনো প্রলয়ের পূর্বাভাস। সালমা বেগম, হুসেনারা বেগম, উমায়রা, মান্তাসা সবাই মিলে একসাথে গল্প করছিল। তাদের গল্পের মূল প্রেক্ষাপট ছিল উমায়রার অনাগত সন্তানকে নিয়ে। এক একজন তো তার নামও ঠিক করতে শুরু করে দিয়েছে। যখন সবাই এক এক নাম ঠিক করছে তখন মান্তাসা হঠাৎ বলে ওঠে, ওর নাম উসমান রাখলে কেমন হয়? উমায়রা আপুর নামের সাথে নামটার মিলও আছে। নামটা উমায়রার বেশ পছন্দ হয়। কিছুদিন আগে আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে উমায়রা ছেলে সন্তানের মা হতে চলেছে। এই জন্য এই নামটার কথা বলে মান্তাসা। উমায়রা বেশ আনন্দের সাথে বলে, তুমি চমৎকার নাম ভেবেছ, আমার ছেলের নাম আমি এটাই রাখব, বলেই নিজের পেটে হাত বুলায়। তখনই জাইন সেখানে চলে আসে। উমায়রাকে এত খুশি দেখে নিজেও খুশি। নিজের সন্তানের উছালায় হলেও জাইন উমায়রাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। তাই উমায়রাকে খুশি দেখলে ইদানিং তার মনও খুশি হয়ে যায়। জাইন উমায়রার কাছে আসে, এসে বলে, এত হাসির কারণ কি? উমায়রা জাইনকে দেখে হেসে বলে, আমাদের অনাগত ছেলের নাম আমি ঠিক করলাম। নামটা আমার খুব পছন্দ হয়েছে। তো কি নাম ঠিক রাখলে? উসমান। বাহ, বেশ সুন্দর নাম। আমাদের ছেলের নাম এটাই রাখব। জাইনের কথা শুনে উমায়রা খুশি যেন আরও বেড়ে যায়। এত আনন্দের মাঝেও দূর থেকে একজনের মনে চলছে ঝড়ের তাণ্ডব। হাফসা বেগম দূর থেকে এই দৃশ্য দেখে রেগে বলে ওঠে, এখনই যা আনন্দ করার করে নাও তোমরা। খুব শীঘ্রই তোমাদের সব আনন্দ চিরতরে হারিয়ে যাবে। আপনার এই সময় আমেরিকা না গেলে হয় না? বেশ অভিমান নিয়ে জাদের উদ্দেশ্যে এই কথাটা বলে মান্তাসা। জাদ টাই পড়তে পড়তে হালকা হেসে বলে, যেতে যে আমাকে হবেই, অনেক জরুরি একটা মিটিং আছে। আমি না গেলে যে মিটিং অসম্পূর্ণ থেকে যাবে। তুমি তো জানোই আমেরিকার একটা কোম্পানি আমার কোম্পানিতে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড, আর এতে আমারই লাভ। তাই এই মিটিংটা হওয়া খুব দরকার। মান্তাসা একটু মন খারাপ করে বলে, তো আপনি ফিরছেন কবে? বেশি দেরি করব না, 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসব। মনে থাকে যেন, এই 1 সপ্তাহ একদিনও বেশি হলে কিন্তু আমি আপনার সাথে আর কথা বলবো না। ঠিক আছে আমার মহারানী, আমার মনে থাকবে। এবার একটু আদর করতে দিন তো। এই 7 দিন আপনাকে আদর করতে পারবো না, ভাবলেও কষ্ট হচ্ছে। আদর পরে করবেন, আগে আমার কথা শুনুন। ওখানে গিয়ে একদম বাইরের খাবার খাবেন না। আপনার তো আবার ফাস্টফুড অনেক পছন্দ, ওসব খেয়ে শরীর খারাপ করবেন না। আর মোস্ট ইম্পর্টেন্টলি কোনো বিদেশিনী মেয়ের দিকে চোখ তুলে তাকাবেন না। আরে এত জেলাস হচ্ছ? হব না তো কি, আমেরিকার মেয়েরা যা গায়ে পড়া, আমার এত সুদর্শন স্বামীকে নিয়ে চিন্তা হবে না? ঠিক আছে ঠিক আছে, বলেই হেসে ফেলল মান্তাসা। যাদের হাসিটা মুগ্ধ করার মতো, হাসলেই গালে টোল পড়ে যায়। জাদকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্ট অবধি আসে মান্তাসা। তার মনটা ভীষণ ভার হয়ে আছে। যাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, তাই সে মান্তাসাকে শেষবারের মতো বিদায় জানায়। মান্তাসা যাদের দিকে আকুল দৃষ্টিতে তাকায়। কেন জানি তার মনে ভীষণ কষ্ট অনুভূত হচ্ছে। যদিও জাদ বলেছে 1 সপ্তাহের মধ্যেই আবার ফিরে আসবে, তবুও তার মনে হচ্ছে আজ যেন তাদের দীর্ঘ বিচ্ছেদের সূচনা হচ্ছে। এই মনে হওয়ার কারণ জানে না মান্তাসা। এসব ভাবনা পাশ কাটিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। ততক্ষণে জাদও ফ্লাইট করে রওনা দিয়েছে।
মান্তাসার গাড়িটা রওনা দিতেই পেছন থেকে কেউ একটা গাড়ি থেকে নেমে আসে। নিজের চোখে সানগ্লাস খুলে গাড়িতে হেলান দিয়ে বলে, আমি ফিরে এসেছি মান্তাসা, নিজেকে দেওয়া কথা রাখতে। এখন তো তোমার স্বামীও তোমার কাছে নেই, আমার হাত থেকে কে রক্ষা করবে তোমায়? বলে হাহা করে হাসতে থাকে আবু সুফিয়ান। তখনই তার ফোনে কারোর ফোন আসে। সুফিয়ান ফোনটা রিসিভ করতে হাফসা বেগম বলে ওঠে, আজ রাতে বাড়ি একদম ফাঁকা থাকবে। আমি ও জাইন দুবাইয়ের রাজপ্রাসাদে থাকব আমিরের আমন্ত্রণে, তার সাথে রাতে ডিনার করব। আর আমার শ্বশুরও অফিসের কাজে বাইরে যাবে। আর চাচা শ্বশুর এবং শাশুড়ি তাদের ছেলেকে নিয়ে বাইরে আছে। বাড়িতে থাকবে শুধু আমার পঙ্গু শাশুড়ি, গর্ভবতী সতীন আর মান্তাসা। বাড়ির নিরাপত্তা যাতে কম থাকে সেই ব্যবস্থা করে দেব, বাকিটা আপনি বুঝে নিন। বলেই ফোন রেখে দেয়। সুফিয়ান বাঁকা হেসে বলে, এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম। মান্তাসা বাড়িতে পৌঁছে দ্রুত রুমে চলে যায়। কয়েকদিন থেকেই শরীরটা ভালো লাগছে না তার। মাথা ব্যথা করছে আর বমি বমি ভাব, বেশি দুর্বল বোধ হচ্ছে। তাই ভাবলো এখন একটু বিশ্রাম নেবে, কিন্তু আবারও গা গুলিয়ে উঠল। মান্তাসা বমি করে এসে বিছানায় গা ছড়িয়ে দিল। জাদ ফিরলে ব্যাপারটা জানাতে হবে। চলবে।